বলপূর্বক আদায় বা গ্রহণের সংজ্ঞা ও ব্যাখ্যা দিন। পাঠ 15। আচ্ছা, দণ্ডবিধান সাহিত্যের 383 ধারায়, কত ধারা? 383 ধারায় বলপূর্বক আদায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। ধারা 383 অনুযায়ী কোনো ব্যক্তির যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখে অন্য কোনো ব্যক্তি থেকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে তা বলপূর্বক আদায় হিসেবে বিবেচিত হবে। এখানে স্থাবর বা অস্থাবর সম্পত্তি বলতে কোনো সম্পত্তি, মূল্যবান জামানত, স্বাক্ষর, সিলমোহর ইত্যাদি বোঝাচ্ছে। বলপূর্বক আদায়ের অপরাধ তখনই অনুষ্ঠিত হবে যখন ভয়ের সম্পত্তি হস্তান্তরের ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হবে। ভয় না দেখে নিলে সেই সম্পত্তি গ্রহণকে বলপূর্বক আদায় বলা যায় না। বলপূর্বক আদায়ের সময় যে ক্ষতির ভয় দেখানো হয় তা সব সময় দৈহিক ক্ষতি নাও হতে পারে। সত্য বা মিথ্যা মামলা ভয় দেখিয়ে কোনো জিনিস গ্রহণ করলেও তা বলপূর্বক আদায় হবে। জোরপূর্বক আদায়ের উপাদান কী কী? আচ্ছা, বলপূর্বক আদায় নিম্নলিখিত উপাদানের শর্ত হচ্ছে: ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখানো, ভয় দেখানোর মাধ্যমে অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রবৃত্ত করা বা সম্পত্তি গ্রহণ করা। বিকে গুরুতর আঘাতের ভয় দেখিয়ে তার যাবতীয় সম্পত্তি নিজের নামে দলিল করে বিকে সেই দলিল স্বাক্ষর করতে প্রলুব্ধ করে। এখানে বলপূর্বক আদায়ের অপরাধ করেছে। ধারা 384 অনুযায়ী বলপূর্বক আদায়ের শাস্তি 3 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। আচ্ছা, আর চুরি ও বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য হচ্ছে: দণ্ডবিধান সাথে 378 দ্বারা চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, আর 383 দ্বারা বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। 378 অনুযায়ী কোনো ব্যক্তি দখলে থাকা অস্থাবর সম্পত্তিকে অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া স্থানান্তর করে তাকে বলে চুরি। আর 383 অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখা অন্য কোনো ব্যক্তির থেকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে তা বলপূর্বক আদায় হিসেবে বিবেচিত হবে। শুধু অস্থাবর সম্পত্তি চুরি করা যায়, আর স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ করা যায়। চুরির ক্ষেত্রে ভয় দেখানো হয় না বা উভয়ের উপাদান অনুপস্থিত বলপূর্বক গ্রহণে ভয় দেখানো হয়ে থাকে। চুরি কোনো ধরনের বল প্রয়োগ বা শক্তি প্রদর্শন করা হয় না, আর বলপূর্বক গ্রহণে বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন করা হয়। চুরি অপরাধের সম্পত্তির মালিকের সম্মতি থাকে না। বলপূর্বক গ্রহণে ক্ষতির ভয় দেখে সম্মতির মাধ্যমে সম্পত্তি আদায় করে নেওয়া হয়। একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরি দায়ে দোষী হতে পারে, কিন্তু একজন ব্যক্তি এক্সটর্শন করতে পারে না। 379 অনুযায়ী চুরি 3 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড। আর 384 অনুযায়ী বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আর 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে: কখন চুরি বলপূর্বক আদায় পরিণত হয়? চুরি বলপূর্বক আদায় হিসেবে হবে যদি চুরি করার সময় বল প্রয়োগ করা হয় ও ভীতি সৃষ্টি করা হয়। ক্ষতির ভয় দেখে কোনো সম্পত্তি গ্রহণ করলে তাকে বলে বলপূর্বক গ্রহণ। আর অভিযুক্ত ব্যক্তি অবশ্যই কোনো ব্যক্তি ক্ষতির ভয় দেখাবে, কাজটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে হতে হবে। যাকে ভয় দেখানো হয়েছে তাকে চাঁদার জন্য বাধ্য করা, কোনো সম্পত্তি অর্পণ করতে বর্জিত করা, দান করতে বাধ্য করা, কোনো স্বাক্ষর সিল প্রদানে বর্জিত করা। এক্স ওয়াইকে অর্থ প্রদান না করে এক্স হচ্ছে গিয়ে ওয়াই এক্সকে সম্পর্কে কুৎসামূলক লেখা প্রকাশে ভয় দেখায়, এরূপ ওয়াই তাকে অর্থ প্রদান করতে এক্সকে প্রবৃত্ত করে। ওয়াই কোনো অপরাধ করেছে, ওই অপরাধের উপাদানগুলো উল্লেখ করা চায়। এখানে এক্স ওয়াইকে অর্থ প্রদান না করলে এক্স ওয়াই এক্স সম্পর্কে কুৎসামূলক লেখা প্রকাশে ভয় দেখায়। এরূপ ওয়াই তাকে অর্থ প্রদানে এক্সকে প্রবৃত্ত করে। আলোচ্য অংশে ওয়াই প্যারাগ্রাফের সাথে 383 দ্বারা সংজ্ঞায়িত বলপূর্বক আদায়ের অপরাধ করেছে বলে গণ্য হয়। বলপূর্বক আদায়ের উপাদান হলো ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখানো এবং ভয় দেখানোর মাধ্যমে অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রবৃত্ত করা বা সম্পত্তি গ্রহণ করা। 6 নম্বর কোশ্চেনটা থাকুক। আচ্ছা, পাঠ 16। পাঠ শুরুতে বলতেছে দস্যুতার সংজ্ঞা দিন। আচ্ছা, ধারা 390 মাধ্যমে দস্যুতার কোনো সংজ্ঞা দেওয়া হয় না। এতে উক্ত ধারায় বলা হয়েছে প্রত্যেক দস্যুতা চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। অর্থাৎ দস্যুতা হলো চুরি বা বলপূর্বক আদায় গুরুতর বা হিংস্রতর রূপ। দস্যুতাকে সহজ ভাষায় রাহাজানি বলে। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক অপরাধ। চুরি করার সময় চুরি উদ্যোগ গ্রহণকারী, চুরি সম্পদ বহনকারী কোনো ব্যক্তি মৃত্যু ঘটানো হলে, আঘাত করা হলে অবৈধ বাধা দেওয়া হয়, এসব কাজ করার চেষ্টা করা হয়, মৃত্যু ঘটানোর আঘাত বা অবৈধ বাধা তাৎক্ষণিক ভয় দেখানো হয়, সেক্ষেত্রে উক্ত চুরি অপরাধ দস্যুতায় পরিণত হয়। বলপূর্বক গ্রহণ যখন দস্যুতায় পরিণত হয়, বলপূর্বক গ্রহণ করা অপরাধকারী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থেকে উক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাতের অবৈধ ভয় প্রদর্শন করে তাৎক্ষণিক বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করতে বাধ্য করে, সেক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধ দস্যুতায় পরিণত হবে। আচ্ছা, ধারা 392 অনুসারে দস্যুতার শাস্তি সম্পর্কে বলা হয়েছে: দস্যুতার শাস্তি অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে দস্যুতা করে শাস্তি হচ্ছে 14 বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে। চুরি আর দস্যুতার অপরাধের মধ্যে পার্থক্য হচ্ছে 2 নম্বর কোশ্চেন 18,378 দ্বারা চুরি সম্পর্কে বলা হয়েছে, আর 390 দ্বারা দস্যুতা সম্পর্কে বলা হয়েছে। 378 অনুযায়ী কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তিকে অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করলে তাকে বলে চুরি। আর 390 বক্তব্য অনুযায়ী কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা জখমের ভয় দেখিয়ে বলপূর্বক কোনো বস্তু বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করা হলে তা হয় দস্যুতা বলে গণ্য হয়। চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সংঘটিত হয়ে থাকে, আর দস্যুতা স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে সংঘটিত হয়। চুরির শাস্তি সম্পর্কে 379 দ্বারা বলা আছে, আর দস্যুতার শাস্তি বলা আছে 392 দ্বারায়। চুরির শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড, আর দস্যুতার শাস্তি হল সাধারণত অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত। তবে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে হলো 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। চুরি হিংস্রতার রূপ হলো দস্যুতা, আর দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণ থেকে মারাত্মক অপরাধ।
বলপূর্বক গ্রহণের দোষতার মধ্যকার পার্থক্য লিখুন। আচ্ছা, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে ভয় দেখে উক্ত বৃত্তি প্রদর্শিত ব্যক্তিকে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত বা মূল্যবান জামানত রূপান্তরযোগ্য কোনো কিছু প্রদান করলে অসাধুভাবে উপলব্ধ করে তাকে বলপূর্বক গ্রহণ বলে। আর বলপূর্বক গ্রহণের দোষতা হচ্ছে বলপূর্বক গ্রহণ হওয়া যে ব্যক্তিকে ভয় বিহ্বল করা হয়েছে সেই ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিকে আশু আঘাতে বা আশু অবৈধ আটকের ভয়ে অভিভূত করে বলপূর্বক সম্পত্তি গ্রহণ করলে এবং এভাবে সেই ব্যক্তিকে ভয়ে অভিভূত করা হয়েছে সেই ব্যক্তিকে তখনই জোরপূর্বক আদায়কৃত বস্তুটি অর্পণে বাধ্য করলে জোরপূর্বক সম্পত্তি আদায়কে দস্যুতা বলে বিবেচিত হবে। বলপূর্বক অপরাধ অনুষ্ঠান করার জন্য অপরাধকারী অপরাধস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই। ঘটনাস্থলে অপরাধ অনুষ্ঠান করার জন্য অপরাধকারীকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়। বলপূর্বক গ্রহণ অপরাধ দস্যুতা অপেক্ষায় কম হিংস্র, দস্যুতার অপরাধ বলপূর্বক গ্রহণ অপরাধের চেয়ে অধিক হিংস্র। বলপূর্বক গ্রহণ মূল বা স্বতন্ত্র অপরাধ আর দস্যুতা চুরি বা বলপূর্বক গ্রহণ অপরাধের বর্ধিত রূপ। বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা অপরাধ আশু মৃত্যু বা আশু আঘাত বা আশু অবৈধ আটকের ভীতি প্রদর্শন করা হয় না। অপরাধ আশু মৃত্যু বা আশু আঘাত বা আশু অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার চেষ্টা করে দস্যুতা অপরাধ অনুষ্ঠান করা হয়ে থাকে। আচ্ছা, বলপূর্বক গ্রহণের শাস্তির বিধান দণ্ডবিধি 1883 থেকে 89 ধারায় প্রদান করা হয়েছে। আর ধারা 384 অনুযায়ী বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর সশ্রম, বিনাশ্রম, কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। আর দস্যুতা শাস্তির বিধান দণ্ডবিধি 392, 93 ধারা প্রদান করা হয়েছে। 392 অনুযায়ী দস্যুতা শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম, কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, এখন এখানে 3টা কোশ্চেন আছে। একটা হচ্ছে গিয়া এ মহাসড়কে জেডকে পিস্তল দেখায় তার টাকা ব্যাগ দাবি করে, ফলে জেড উক্ত ব্যাগটা এ দিতে বাধ্য হয়। এ কোনো অপরাধ করেছে ব্যাখ্যা করুন। আর অংশে 390 দ্বারা দস্যুতা অপরাধ করছে। আচ্ছা, ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণা মূল্যে ক্ষয়ের সম্পত্তি বেঁধে রেখে তার পোশাক হতে টাকা আর রত্ন নিয়ে নেয়। এই কাজ করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করা উত্তর দিন। ক দস্যুতার অপরাধ করছে কারণ ক প্রতারণামূলকভাবে ক্ষয় সম্মতি ছাড়াই খকে টাকা ও রত্ন নিয়ে নিছে। অর্থাৎ ক এমনভাবে খকে টাকা রত্ন নিচ্ছে যেন তা খ বুঝতে পারেনি। এখানে ক চুরি করেছে, যেহেতু ক খকে জাপটে ধরেছে তাকে অবৈধভাবে বাধাও প্রদান করছে, তাই উক্ত চুরি দস্যুতায় পরিণত হয়েছে। আচ্ছা, দণ্ডবিধি 390 দ্বারা বলা হয়েছে কোনো উপাদান থাকলে চুরি দস্যুতায় পরিণত হয়। 5 নম্বর কোশ্চেন গেল। 6 নম্বর কোশ্চেন হচ্ছে জেডকে জাপটে ধরেন এবং জেডকে জাপটে ধরছে এবং জেটের সম্মতি বেঁধে রেখে প্রতারণামূলকভাবে জেটের পোশাক থেকে জেটের অর্থ আর গহনা নেন। এক্স কোন ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে? উক্ত অপরাধের জন্যতে ব্যবস্থিত সর্বোচ্চ শাস্তি কি? আচ্ছা, এক্স জেডকে জাপটে ধরেছে জেটের সম্মতি ব্যতীত প্রতারণামূলকভাবে জেটের পোশাক থেকে জেটের অর্থ ও গহনা নেন। এক্ষেত্রে আপাতত দৃষ্টিতে চুরি অপরাধ বলে মনে হলেও যেহেতু এক্স জেডকে জাপটে ধরেছিল এর ফলে এক্স জেটের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে, অর্থাৎ এক্স চুরির অপরাধ করার সময় জেডকে অবৈধ বাধা দেয়, ফলে পেনাল কোড 1860 দ্বারা সংজ্ঞায়িত দস্যুতার অপরাধ সংঘটিত হয়েছে। উক্ত অপরাধ 392 দ্বারা অধীনে শাস্তিযোগ্য, যার 392 অনুযায়ী দস্যুতা সর্বোচ্চ শাস্তি 10 ইয়ার্স, 10 বছর কারাদণ্ড আর অর্থদণ্ড। যদি অপরাধ সূর্যাস্ত আর সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে অনুষ্ঠিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি হবে 14 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। আচ্ছা, ডাকাতি পার্ট 17 ডাকাতি সম্পর্কে বলছে যে 1 নম্বর হচ্ছে ডাকাতি দণ্ডবিধি 1851 দ্বারা ডাকাতি সংজ্ঞা দেওয়া হয়েছে। 351 যে 5 বা ততোধিক ব্যক্তি মিলে একত্রিত দস্যুতা করলে এবং এর উদ্যোগ গ্রহণ করলে তাকে ডাকাতি বলে। এই সংজ্ঞা থেকে বোঝা যায় যে 5 বা ততোধিক ব্যক্তি মিলে দস্যুতা করলে তা ডাকাতি এবং সদস্য সংখ্যা 5-এর কম হলে তা দস্যুতা হয়। অপরাধের সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদান অভিন্ন ও একই। দস্যুতা কখন ডাকাতিতে পরিণত হয়? আচ্ছা, দস্যুতা সংঘটিত 2 নম্বর কোশ্চেন হচ্ছে দস্যুতা ডাকাতিতে পরিণত হয় কখন? দস্যুতা সংঘটিত হয়েছে বা চেষ্টা করা হয়েছে এই একই অপরাধে 5 বা ততোধিক ব্যক্তি যৌথভাবে সংশ্লিষ্ট ছিল। আচ্ছা, উপযুক্ত উপাদান কোনো দস্যুতা অপরাধে বিদ্যমান থাকলে তা 351 ধারা অনুযায়ী ডাকাতি বলে গণ্য হবে এবং এই অপরাধে জড়িত সবাই ডাকাত বলে গণ্য হবে। যদি কয়েকজন ডাকাতি করে বাকিরা পাহারা দেয় তাদের সবাইকে ডাকাত হিসেবে একই শাস্তি পাবে। 5-এর অধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনা হয় এবং বিচার শেষে 5-এর কম সংখ্যক অর্থাৎ 4 জন ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির অপরাধ প্রমাণিত হয়। সেক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারবে না, তখন তাদেরকে দস্যুতার শাস্তি দেওয়া হবে। 5 বা ততোধিক অপরাধের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তখন ডাকাতির শাস্তি দেওয়া হবে। সুতরাং বলা যায় যে প্রত্যেকটা ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেকটা দস্যুতা ডাকাতি নয়। শাস্তি হচ্ছে 395 অনুযায়ী ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কোন ধরনের কারাদণ্ড? যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এছাড়া 396 অনুযায়ী খুন সহ ডাকাতি। কি সহ ডাকাতি? খুন সহ ডাকাতি করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। উল্লেখ্য ডাকাত দলের মধ্যে থেকে খুন করলে দলের সবাই 396 দ্বারা শাস্তির আওতায় আসবে। বলছে দস্যুতা ডাকাতির মধ্যে পার্থক্য লেখা। আচ্ছা,
এই প্রথমত কোশ্চেন হচ্ছে দস্যুতা সম্পর্কে 1860 390 দ্বারা বলা আছে, আর ডাকাতি সম্পর্কে 1860 391 দ্বারায়। দস্যুতার হলো চুরি বা বলপূর্বক আদায়ের গুরুতর রূপ, আর ডাকাতি হলো দস্যুতার গুরুতর রূপ। দস্যুতা চুরি বা বলপূর্বক আদায়ের উপাদান বিদ্যমান, ডাকাতির দস্যুতার উপাদান বিদ্যমান। দস্যুতার ক্ষেত্রে যৌথ দায় জয়েন্ট লাইবিলিটি প্রয়োজনে, ডাকাতির ক্ষেত্রে যৌথ দায় বা জয়েন্ট লাইবিলিটি প্রয়োজন। দস্যুতার অপরাধ সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন একজন সদস্য থাকতে হবে, ডাকাতিতে অপরাধ সংঘটিত হওয়ার জন্য সর্বনিম্ন 5 জন সদস্য থাকতে হবে। দস্যুতার মামলায় একজন অপরাধীকে দণ্ড দেওয়া যায়, আর ডাকাতির মামলায় 5 জন অপরাধীকে দণ্ড দিতে হবে। সকল দস্যুতা ডাকাতি নয়, সকল ডাকাতি দস্যুতা। দস্যুতার শাস্তি 392 দ্বারা বর্ণিত আছে, ডাকাতির শাস্তি 395 দ্বারা বর্ণিত আছে। দস্যুতার শাস্তি হচ্ছে সাধারণত অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত, তবে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড বর্ধিত করা যেতে পারে। আর যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তবে 396 ধারা অনুযায়ী খুন সহ ডাকাতি করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড ও 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। দস্যুতার শাস্তি তুলনামূলক লঘু, আর ডাকাতির শাস্তি তুলনামূলক কঠোর। নাম্বার 4 কোশ্চেন হচ্ছে খুন সহ ডাকাতি 396 উপাদান কি? 1860 396 অনুসারে 5 বা ততোধিক ব্যক্তি, 5 ব্যক্তি বা তার বেশি ব্যক্তি একত্রে ডাকাতি সংগঠন করে তাদের যে কোনো একজন খুন করলে তাহলে তাদের প্রত্যেকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 396 খুনের ডাকাতি নির্মূল উপাদান, সে ডাকাতি সংঘটিত হয়েছিল, ডাকাতির অভিযোগ প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত তথ্যাবলী প্রয়োজন তা প্রমাণ করতে হবে। ডাকাতদের মধ্যে থেকে কেউ একজন খুন করেছিল, উক্ত খুন সহ ডাকাতিকালে করা হয়েছিল। আচ্ছা, আর আচ্ছা এখানে বলছে 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করছে। ডাকাতির সময় বাড়ির ছেলে মেয়েদেরকে গায়ে হাত না ধরতে ইব্রাহিম মাস্টার অনুরোধ করছে। ওই সময় ডাকাত সর্দার বন্দুক নিয়ে ইব্রাহিম মাস্টারে গুলি করে হত্যা করে, তারপর লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতদের কীভাবে পৃথক পৃথক চার্জ অনুকূলে পৃথক পৃথক চার্জ দর্শন করবেন। আচ্ছা, এখানে বলতে আলোচ্য ডাকাতি চলাকালে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে, অর্থাৎ আলোচ্য অংশে খুন সহ ডাকাতি সংঘটিত হয়েছে। 396 শাস্তিযোগ্য অপরাধ। 96 যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রে ডাকাতি সংগঠন করে তাদের যে কোনো একজনকে খুন করলে তাদের প্রত্যেকে খুন সহ ডাকাতি দায় অভিযুক্ত হবে। আলোচ্য অংশে ডাকাত দলের সব সদস্যের হত্যার উদ্দেশ্য ছিল না, কিন্তু সবাই মারাত্মক অস্ত্রসজ্জা সজ্জিত ছিল, তাই ডাকাত সর্দার খুন করলে ডাকাত দলের সবাই 96 দ্বারা দোষী বলে বিবেচিত হবে। অতর্ভুক্ত দ্বারা আলোচনা বলা যেতে পারে বিচারের সময় আমি ডাকাত দলের বিরুদ্ধে একত্রে 396 দ্বারা অধীনে চার্জ গঠন করব। বলছে কয়েকজন ডাকাত 6 নম্বর কোশ্চেন, কয়ের বাড়িতে ডাকাতি করে ক বাধা দিলে খ ব্যতীত সকল ডাকাতগণ ককে হত্যা করতে উদ্যত হয়। খ তাদের নিষেধ করলে কিন্তু ডাকাতগণ শেষ পর্যন্ত ককে হত্যা করে। এখানে খ এর কোনো শাস্তি হবে কি আলোচ্য অংশে আলোচনা করো। আচ্ছা, এখানে বলতেছে আলোচক ঘটনা ডাকাত দলের অন্য সদস্যদের মতো খও সমান শাস্তি পাবে, কারণ আলোচক ঘটনা খ নিষেধাজ্ঞা সত্ত্বেও ডাকাতি করার সময় ডাকাত দলের বাকি সদস্যরা ককে হত্যা করছে। ক এর হত্যার সময় খর কোনো ভূমিকা ছিল না। ডাকাত দল ডাকাতি সাধারণ উদ্দেশ্য ক এর বাড়িতে ডাকাতি করতে যায়, ডাকাতি করার সময় ডাকাতির উদ্দেশ্য বাস্তবায়নে তারা করে হত্যা করছে, সেই আমাদের সবাই উক্ত খুনের জন্য দায়ী হবে। যদিও ডাকাত দলের সদস্যরা খ এর এই হত্যার বিরোধী ছিল, যদিও ডাকাত দলের সদস্য খ এই হত্যার বিরোধী ছিল এবং হত্যাকাণ্ডে সে অংশ নেয় নাই, কিন্তু ডাকাত দলের শুধুমাত্র ডাকাত দলের সদস্য হয়, সেও এই খুনের জন্য দায়ী হবে। অর্থাৎ হত্যার বিরোধিতা করলে ডাকাত দলের অন্যান্য সদস্যদের মতো খকেও খুনের জন্য সমান শাস্তি পাইতে হবে। সেনামিতার অধীনে এই শাস্তি প্রত্যেক সদস্যদের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড আর অর্থদণ্ড সহ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা যাবে। খকেও সমপরিমাণ দণ্ডে দণ্ডিত করা যাবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 7 হচ্ছে কে এল এম এন ও এবং পি একটা বাড়িতে ডাকাতি করাকালে বাড়ির মালিক আর কে খুন করে, তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেননি। এক্ষেত্রে কে এল এম এন ও এবং পি এর ফৌজদারি দায় নিরূপণ করা চায়। কে এল এম এন ও এর দণ্ডবিধিগত অনুযায়ী দায়ী হবে। 1896 দ্বারা খুন সহ ডাকাতি করার জন্য কে এল এম এন ও দায়ী হবে। 1891 দ্বারা মধ্যে 5 বা ততোধিক ব্যক্তি যদি মিলে দস্যুতা করে বা দস্যুতা সংগঠনের চেষ্টা করে বা দস্যুতা সংগঠন বা দস্যুতা সংগঠনের প্রচেষ্টায় সহায়তা করে, তাহলে দস্যুতা সংগঠনকারী বা প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেকে ডাকাতি করেছে বলে পরিণত হবে। 396 দ্বারা যদি মিলিতভাবে ডাকাতি অনুষ্ঠানে 5 বা ততোধিক ব্যক্তি, 5 ব্যক্তি বা তার বেশি ব্যক্তি, ততোধিক ব্যক্তি যে কোনো একজনের অনুরূপ ডাকাতি অনুষ্ঠানকালে খুন করে, তবে তাদের প্রত্যেকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আলোচ্য ক্ষেত্রে কে এল এম এন ও ডাকাতি সংগঠনের অভিপ্রায় ঘটনাস্থলে প্রবেশ করে এবং লোকজন বাধায় ডাকাতিকারী সংগঠনে ব্যর্থ একটি ডাকাতি প্রতিষ্ঠা 391 দ্বারা অনুযায়ী এদের সকলে ডাকাতির জন্য দায়ী হবে এবং 96 দ্বারা অনুযায়ী শুধু এল খুন করলে প্রত্যেক খুন সহ ডাকাতির জন্য দায়ী হবে, মুক্ত ধারায় বিধান অনুযায়ী দণ্ডিত হবে।